Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে থার্ড ইয়ার ক্রিটিসিজম থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তো প্রশ্নটি হচ্ছে গিভ ইউর কমেন্ট অন সিডনিজ ভিউ অন দ্য ফাংশনস অফ পোয়েট্রি। কবিতার কার্যাবলী বা কবিতার ফাংশন সম্পর্কে সিডনির যে ভিউ ছিল সেটা নিয়ে আজকের প্রশ্নে আমরা আলোচনা করব। An Apology for Poetry is a work of literary criticism by Elizabethan poet Sir Philip Sidney. An Apology for Poetry হলো এলিজাবেথিয়ান কবি স্যার ফিলিপ সিডনির একটা সাহিত্য সমালোচনামূলক কাজ। It was written in approximately 1580 and first published in 1590 after his death. এটা আনুমানিক 1580 সালের দিকে লেখা হয়েছিল এবং তার মৃত্যুর পর 1595 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। An Apology for Poetry is about the role and the function of the poetry in society. An Apology for Poetry হলো সমাজে কবিতার যে ভূমিকা এবং কাজ সেই সম্পর্কে। অর্থাৎ স্যার ফিলিপ সিডনি স্টেফেন গোজেন যে কবিতার বিরুদ্ধাচারণ করেছে চারটা মতবাদ দিয়ে, তার বিরুদ্ধাচারণ আবার করেছে কে? স্যার ফিলিপ সিডনি। অর্থাৎ তিনি কবিতার পক্ষে কিছু যুক্তি দিয়ে এবং স্টেফেন গোজেনের সেই মতবাদগুলোর বিরুদ্ধাচারণ করেই মূলত অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিটা লিখেছেন। এবং তিনি সেখানে দেখিয়েছেন যে একটা কবিতা যে কতটা মর্যাদা আছে সমাজে, কবিতার যে ভূমিকা আছে এবং কবিতার যে কাজ সেটা নিয়েও তিনি কী করেছেন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে সুন্দরভাবে সেটা চিত্রিত করেছেন। ডিগনিফাইড কনসেপশন অফ দ্য ফাংশনস অফ পোয়েট্রি। Sir Philip Sidney, who is regarded as the father of English criticism, draws a dignified conception of the functions and nature of poetry. স্যার ফিলিপ সিডনি, যাকে ইংরেজি সাহিত্য সমালোচনার সাহিত্যের জনক বলা হয়, জনক বলে মনে করা হয়, তিনি হচ্ছে কি কবিতার এই কার্যাবলী এবং প্রকৃতি সম্পর্কে একটা মর্যাদাপূর্ণ ধারণা তিনি কি করেন রিডার্সদের সামনে চিত্রিত করেন। He explains the divine origin, prophetic nature, cultural value, universal appeal and moving power of poetry in his famous critical work An Apology for Poetry. তিনি তার বিখ্যাত এই সমালোচনামূলক রচনা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে মূলত কবিতার যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিয়ে রিডার্সদের সামনে কিছু জিনিস এক্সপ্লেইন করেন। যেমন কবিতার হচ্ছে একটা ডিভাইন নেচার আছে, পয়েটিক নেচার আছে, কালচারাল ভ্যালু আছে, ইউনিভার্সাল আপিল আছে, মুভিং পাওয়ার আছে। অর্থাৎ কবিতার মুভিং পাওয়ার বলতে এটা বোঝাচ্ছে যে যারা কমন পিপল তারা হচ্ছে কি কবিতা থেকে অনেক জ্ঞান নেয় এবং সেটা দিয়ে হচ্ছে তারা কি করে, তারা হচ্ছে একটা সমাজে তাদের কার্যাবলীগুলো সম্পূর্ণ করে। এবং কবিতা হচ্ছে যে সর্বজ্ঞানের উপরে, সেটা নিয়েও তিনি মূলত অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে আলোচনা করেন। হি প্রুভস দ্য সুপিরিয়রিটি অফ পোয়েট্রি ওভার অল দ্য ব্রাঞ্চেস অফ নলেজ। তিনি মূলত সকল যে জ্ঞানের উপর যে কবিতার একটা শ্রেষ্ঠত্ব সেটাও তিনি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে প্রমাণ করেন। অর্থাৎ তিনি এটা বলেন যে ফিলোসফি, সায়েন্স এসবের উপরে হচ্ছে কি পোয়েট্রির স্থান, এবং এটাও বলেন যে রিলিজিয়ান যে বা রিলিজিয়াস যে ম্যাটারগুলো রয়েছে সেটা হচ্ছে পোয়েট্রি ছাড়া, অর্থাৎ এই জিনিস রিলিজিয়াসটা পোয়েট্রি ছাড়া ক্যারি করা সম্ভব নয়। আর্ট অফ ইমিটেশন। পোয়েট্রি ইজ অ্যান আর্ট অফ ইমিটেশন। কবিতা হচ্ছে একটা অনুকরণ শিল্প। কারণ এই জন্য অনুকরণ শিল্প বলা হয়, যেমন একটা প্রকৃতি দেখলো একটা কবি, দেন হচ্ছে সেটা দেখে তিনি হচ্ছে ইমাজিনেটিভ যে পাওয়ারটা, ইমাজিনেশন ম্যাটারটা ব্যবহার করে তিনি মূলত কী করেন একটা কবিতা লেখেন। তো এখানে ওটাই বলা হয়েছে যে এটা হচ্ছে একটা ইমিটেশন। হেয়ার ইমিটেশন ইজ এ ক্রিয়েটিভ ফোর্স। এটা মূলত এখানে একটা সৃজনশীল শক্তি, যে কোনো কিছু নতুনভাবে তৈরি করা। সিডনি মেনশনস দ্য ভিউ অফ অ্যারিস্টটল অ্যাবাউট পোয়েট্রি। সিডনি এখানে কি করেন, কবিতা সম্পর্কে অ্যারিস্টটলের যে দৃষ্টিভঙ্গি ছিল সেটাও তিনি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে উল্লেখ করেন। অর্থাৎ অ্যারিস্টটলের পয়েটিক্সের মধ্যে অ্যারিস্টটল কবিতা নিয়ে যে মতবাদ দিয়েছেন সেগুলোও কি করেছেন স্যার ফিলিপ সিডনি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে উল্লেখ করেন। হি রিমার্কস পোয়েট্রি অ্যাজ অ্যান আর্ট অফ ইমিটেশন। তিনি মূলত কবিতাকে অনুকরণ শিল্প বলে মন্তব্য করেন। দিস ইমাজিনেটিভ আর্ট রিপ্রেজেন্টস সামথিং নিউ ফর দ্য প্রপার ইমিটেশন অফ ন্যাচারাল অবজেক্টস। এই কল্পনাগুলো মূলত, অর্থাৎ যে ইমাজিনেটিভ পাওয়ারটা ব্যবহার করে ইমিটেশন করা হয়, এই কল্পনা শিল্প মূলত অর্থাৎ প্রাকৃতিক যে বস্তু সেটাকে কি করে, অনুকরণ করে। অর্থাৎ একটা প্রকৃতি থেকে কোনো কিছু অনুকরণ করলো এবং অনুকরণ করে কি করে, নতুন কোনো কিছু সৃষ্টি করে। যেমন উইলিয়াম ওরসওয়ার্থ ড্যাফোডিল ফুল দেখে কি করেছেন, এসে তিনি হচ্ছে নিজের মতো একটা গাছের ফাঁকে কিছু ড্যাফোডিল ফুল দেখে তিনি নিজের মতো করে কি করেছেন, একটা সুন্দর কবিতা লিখেছেন।
এবং তিনি এখানে যে ইমাজিনেটিভ পাওয়ারটা ইউজ করে যে কবিতাটা লিখেছেন সেখানে কিন্তু প্রকৃতি থেকেও কিন্তু অনেক সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন এবং একটা নতুনত্ব নিয়ে এসেছেন এখানে। তো এখানে এটাই মূলত বলেছে, দো পোয়েট্রি ইমিটেটস nature and its object, the poet is not merely an imitator of nature. অর্থাৎ এখানে বলছে যদিও কবিতা প্রকৃতি এবং তার যেই বস্তুর অনুকরণ করে, অর্থাৎ প্রকৃতির যে ম্যাটারগুলো থাকে সেগুলোর অনুকরণ করে, তবে কবি হচ্ছে এই প্রকৃতির অনুকরণকারী নয়। অর্থাৎ কবির হচ্ছে এটা কাজ নয় যে প্রকৃতিকে অনুকরণ করবে, মূলত কবি এসব ন্যাচারাল অবজেক্টগুলো নিয়ে সমাজে হচ্ছে এগুলোর কি করেন, সমাজের যে মানুষ তাদের কি যে মুভিং পাওয়ারটা সেটাকে আরও বাড়াতে তিনি হচ্ছে এই জিনিসটা ইমাজিনেটিভ পাওয়ারটা ব্যবহার করেন এবং কবিতাকে আরও বেশি সুন্দর এবং রিডার্সদের কাছে উপভোগ্য করে তুলতে কবিরা হচ্ছে ইমাজিনেটিভ পাওয়ারটা ব্যবহার করেন। ফর দ্য ব্লেসিং অফ গড হি প্রুভস হিমসেলফ অ্যাজ এ মেকার, মূলত সৃষ্টিকর্তা বা গডের আশীর্বাদের জন্য তিনি নিজেকে একজন নির্মাতা হিসাবে প্রমাণ করেন। অর্থাৎ একজন কবি নিজেকে নির্মাতা হিসাবে প্রমাণ করেন কেন, গডের কি আশীর্বাদের জন্য, ব্লেসিংসের জন্য। যেমন এই লাইনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি আমরা ভিক্টোরিয়ান কবি রবার্ট ব্রাউনিংয়ের কথা বলি। তার একটা কবিতা ছিল ফ্রালিপ্পলিপি, সেখানে মূলত তিনি সর্বশেষ বলেছেন যে তিনি হচ্ছেন এমন একটা গডের এমন একটা চিত্র আঁকবেন যেখানে কিনা যেটা দিয়ে হচ্ছে হয়তো তার পরকাল বা হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবনে গড হচ্ছে তাকে হচ্ছে কি অনেক গিফট দিবেন। তো এই যে ছোটো ছোটো ম্যাটারগুলো এগুলোর জন্যই মূলত কবিদেরকে হচ্ছে কি প্রফিটিক, কবিদের যে একটা প্রফিটিক পাওয়ার আছে এই জিনিসটা মূলত বলা হয়। ডিভাইডেড পোয়েট্রি বেসড অন ইটস ফাংশন, সিডনি ডিভাইডস পোয়েট্রি ইন্টু 3 কাইন্ডস। সিডনি মূলত কবিতাকে 3 ভাগে ভাগ করেছেন। ফার্স্ট ওয়ান ইজ রিলিজিয়াস পোয়েট্রি, প্রথমটা হচ্ছে কি ধর্মীয় কবিতা। টু এক্সপ্রেস রিলিজিয়াস ম্যাসেজ দিস পোয়েট্রি মে বি ক্রিয়েটেড, মূলত ধর্মীয় যে বার্তা সেটা প্রকাশের জন্য এই ধর্মীয় কবিতাগুলো সৃষ্টি হয়। সেকেন্ডলি ফিলোসফিক্যাল অর মোরাল পোয়েট্রি, প্রথমটা ছিল রিলিজিয়াস পোয়েট্রি, দেন হচ্ছে ফিলোসফিক্যাল অর হচ্ছে কি মোরাল পোয়েট্রি, যেমন দার্শনিক বা হচ্ছে কি নৈতিক কবিতা। এ পোয়েট অ্যারেঞ্জ ফিলোসফিক্যাল, মোরাল, ন্যাচারাল অ্যান্ড হিস্ট্রিক্যাল ম্যাটার্স ইন সাচ এ পোয়েট্রি, মূলত এই ধরনের কবিতাগুলোতে কবি কী করবেন, ফিলোসফিক্যাল, মোরাল, ন্যাচারাল এবং হিস্ট্রিক্যাল ম্যাটারগুলো তুলে ধরবেন। অ্যান্ড দ্য লাস্ট কাইন্ড অফ পোয়েট্রি ইজ কল্ড রাইট পোয়েট্রি, এবং সর্বশেষ কবিতা হলো কি সঠিক কবিতা। দিস কাইন্ড অফ পোয়েট্রি মুভস দ্য মাইন্ড অফ ম্যান ইন ভার্চুয়াস অ্যাকশন, এই ধরনের কবিতাতে মানুষের মনকে মূলত কি করে, একটা ভার্চুয়াস অ্যাকশন মানে সৎকর্মের জন্য কি করে, মানুষকে জাগ্রত করে। ইট হেল্পস ম্যান টু অ্যাকিউয়ার নলেজ অ্যান্ড গুডনেস, অর্থাৎ এটা মূলত মানুষকে কি করে, জ্ঞান এবং যে একটা ধর্মীয় যে একটা আবেশ বা ধার্মিকতা অর্জনে সহায়তা করে। তাহলে মূলত অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে স্যার ফিলিপ সিডনি কবিতাকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ হচ্ছে রিলিজিয়াস, দ্বিতীয় ভাগ হচ্ছে কি ফিলোসফিক্যাল অর মোরাল, এবং তৃতীয় ভাগটা হচ্ছে রাইট পোয়েট্রি। এবং এই 3টা ভাগেরই কাজ কি সেটাও তিনি হচ্ছে এখানে বলেছেন। পোয়েট্রি ইজ টু টিচ অ্যান্ড মোরাল ডিলাইট। অ্যাকর্ডিং টু সিডনি দ্য এইম অফ পোয়েট্রি ইজ টু টিচ মোরালস অ্যান্ড ডিলাইট। সিডনির মতে কবিতার লক্ষ্য হলো নৈতিকতা এবং আনন্দ দেওয়ার মাধ্যমে কি শেখানো। অ্যান্ড পোয়েট্রি শুড হ্যাভ দ্য মুভিং পাওয়ার হুইচ ইন্টেন্সিফাইজ আওয়ার সোল অ্যান্ড মাইন্ড টু অ্যাকিউয়ার গুডনেস অ্যান্ড ভার্চুয়াস অ্যাকশনস, এবং কবিতার এমন একটা চলমান শক্তি থাকা উচিত যা আমাদের আত্মা ও মনকে ভালো এবং পূর্ণময় কর্ম অর্জনের জন্য কি করবে, আমাদেরকে তীব্র করে তুলবে। অর্থাৎ এমন একটা মুভিং পাওয়ার কবিতার থাকা উচিত। এ পোয়েট মেক সামথিং নিউ টু ক্রিয়েট প্লিজার, দিস প্লিজার এক্সপ্রেসেস এ মেসেজ টু ইটস রিডার্স অ্যান্ড দে লার্ন লেসন্স উইথ ইন্টারেস্ট। এখানে বলেছে যে একজন কবি আনন্দ সৃষ্টির জন্য নতুন নতুন অনেক কিছু সৃষ্টি করেন এবং এই আনন্দ তার পাঠকদের কাছে একটা বার্তা প্রকাশ করে, এবং তারা হচ্ছে কি এই একটা কবিতা পড়ে তারা হচ্ছে বিভিন্ন শিক্ষা নিতে তারা আগ্রহ প্রকাশ করে। দো রাইম অর ভার্স ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ পোয়েট্রি, ইট ইজ নট অ্যাসেনশিয়াল ফর পোয়েট্রি, অর্থাৎ বলেছে যে রাইম বা ভার্স এটা হচ্ছে একটা কবিতার জন্য গুরুত্বপূর্ণ অংশ হলেও মূলত এটা হচ্ছে সিডনির মতে মূলত এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ রাইম এবং ভার্স ছাড়াও যদি কেউ লিখে তাহলে সেটা কবিতা হবে। Sidney says that verse or rhyme is an ornament of poetry. He says one may be a poet without versifying and the versifier without poetry.
এখানে মূলত বলেছে যে পদ্য বা হচ্ছে রাইম স্কিম যেটা ব্যবহার করা হয়, রাইমগুলো ব্যবহার করা হয়, এগুলো মূলত হচ্ছে কবিতার জন্য একটা অর্নামেন্ট। এবং মূলত এখানে বলেছেন যে একজন কবি সে ভার্চার না হয়েও কী করতে পারবে, সে হচ্ছে কবিতা লিখতে পারবে। এ রাইট পয়েন্ট ক্যান বি রিমার্কড বাই ইমেজেস অফ ভার্চুস অ্যান্ড ভাইসেস। এখানে বলেছেন একজন সঠিক কবির উচিত যেটা করা যে একই সাথে ভালো এবং খারাপ দুইটা জিনিসে কী করা, চিত্রিত করা তার কবিতায়। দিস এলিমেন্টস অফ পোয়েট্রি মেক অ্যান অ্যাটমসফিয়ার অফ ডিলাইটফুল টিচিং। কারণ এটাই হবে একটা কি, অর্থাৎ আনন্দদায়ক শিক্ষার একটা পরিবেশ হবে এই কবিতাটা। অর্থাৎ একটা কবিতার মধ্যে যদি ভালো খারাপ দুইটাই থাকে তাহলে রিডার্সরা খুব সহজেই ভালো খারাপ দুইটাই আইডেন্টিফাই করতে পারবে এবং এটা হবে খুব সুন্দর একটা আনন্দদায়ক শিক্ষা। গিভ মোরাল ম্যাসেজ টু দ্য কমন পিপল। Poetry is the most significant form of knowledge and the poet is the monarch of all branches of knowledge or learning. কবিতা হলো জ্ঞানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ রূপ এবং কবি জ্ঞান বা শিক্ষার সকল শাখার রাজা। অর্থাৎ কবিতাকে বলা হয়েছে সকল জ্ঞানের উপরে এবং কবিদেরকে বলা হয়েছিল কি সকল যে শিক্ষার যে শিক্ষকরা থাকে তাদের উপরে, আবার কবিদেরকে কি বলা হয়েছে তাদের র্যাঙ্কিংটা দেওয়া হয়েছে। পোয়েট্রি মেক্স ইট অ্যাট্রাকটিভ টু ফলো ইটস ম্যাসেজ। কবিতার অর্থাৎ কবিতা তার যে বার্তা সেটাকে অনুসরণ করতে আরও বেশি কী করে, আকর্ষণীয় করে তোলে। অর্থাৎ এই যে বিভিন্ন অর্নামেন্টগুলো ব্যবহার করা হয় কবিতার ক্ষেত্রে সেটা মূলত তাদের বার্তা, অর্থাৎ কবিদের বার্তা বা কবিদের যে মেসেজ থাকে সেটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করতে ব্যবহার করা হয়। দ্য রিডার্স অফ দ্য পোয়েম গেট অ্যান ইমাজিনেটিভ ওয়ার্ল্ড হুইচ ইজ অ্যাকমপ্লেইন্ড উইথ হারমোনি অ্যান্ড মিউজিক। অর্থাৎ এখানে বলেছে কবিরা অর্থাৎ কবিতার যে পাঠকরা থাকবে তারা একটা কল্পনামূলক একটা জগৎ পান, অর্থাৎ রিডার্সরা তারা হচ্ছে একটা কল্পনামূলক জগৎ পান এবং সেখানে যেটা থাকে যে হারমোনি মিউজিক এগুলো থাকে, এগুলোর মাধ্যমে তারা মূলত একটা সুন্দর কল্পনামূলক জগৎ পান এবং সেখান থেকে তারা হচ্ছে বিভিন্ন শিক্ষায় নিজেদেরকে কী করে আলোকিত করতে পারে। Conclusion: Thus, the superiority of poetry and its function is clearly explained by Sidney in his famous work An Apology for Poetry. তাই এর উপসংহারিটা বলা যেতে পারে কি কবিতার যে শ্রেষ্ঠত্ব এবং এর যে কার্যকারিতা সেটা স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন স্যার ফিলিপ সিডনি তার বিখ্যাত রচনা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে। অ্যাকর্ডিং টু হিম পোয়েট্রি ইজ দ্য বেস্ট অফ অল হুইচ টিচেস অ্যান্ড ডিলাইটস আস। অর্থাৎ এখানে বলেছে তার মতে কবিতাই সর্বোত্তম যা আমাদের শিক্ষা দেয় এবং আমাদের আনন্দ দেয়। অর্থাৎ কবিতাই এমন একটা জিনিস যেটা কিনা হবে সকল জ্ঞানের উপরে এবং হচ্ছে অন্যান্য যে ফিলোসফি, সায়েন্স, রিলিজন এগুলো হচ্ছে কি কবিতা ছাড়া সম্ভব না। এবং এই সকল জ্ঞানের উপরে হচ্ছে কি কবিতার জ্ঞান। কবিতা যেভাবে খুব সহজে কমন পিপল, সমাজের ইগনোরেট পার্সনদেরকে ডিলাইট করতে পারে বা ডিলাইটফুল করতে পারে, সেটা অন্যান্য যে ব্রাঞ্চেসগুলো আছে জ্ঞানের সেগুলো করতে পারে না। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।